আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। আজকে আবারও আপনাদের মাঝেই ফিরে এসেছি আমি ভূত এফএম উইথ এমজে। আজকে যেই দুটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে ঘটনাগুলি শুনবেন। আর বিশেষ করে আজকে লাস্ট যেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, সেই ঘটনাটি 4 দিন আগে ঘটে যাওয়া আমার নিজ বাড়ির পাশের আমার এক চাচাতো ভাইয়ের সাথে ঘটে গিয়েছে। অবশ্যই সেই ঘটনাটি আপনারা উপভোগ করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে যে প্রথম ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, সেই ঘটনাটি ইমেল করে পাঠিয়েছেন আমার এক প্রিয় লিসেনার্স ভাই, যার নাম সাজ্জাদ। সে যেভাবে আমাদেরকে লিখে তার জীবনের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাটি লিখে পাঠিয়েছেন, ঠিক সেইভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম মামুন ভাই, কেমন আছেন? আশা করছি আপনি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে ঘটনাটি লিখে পাঠিয়েছি, সেই ঘটনাটি ঘটেছে আমার নিজের সাথে। ঘটনাটি যখন ঘটে তখন 2002 সাল। আমরা সবাই মোটামুটি যুবক। আমরা একদিন 4 জন মিলে বাজারে আড্ডা দিচ্ছিলাম। আমরা আড্ডা দিতে কখন যে দুপুর গড়িয়ে বিকেল হলো আর বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, কোনোটাই বুঝতে পারলাম না। তখন আমার সাথের ওই 3 জন বলতে লাগলো যে আজকে তো অনেকক্ষণ আড্ডা দিয়েছি আমরা, চল আমরা আজ বাড়ি চলে যাই, কাল আবারও আড্ডা দেয়া যাবে। আমি তাদের কথায় সম্মতি দিয়ে বললাম যে চল আজকে চলে যাই, আজকে আর আড্ডা দেয়া দরকার নেই। আমরা যখন 4 জন বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, সেই দোকান থেকে বেরোতেই একটু সামনে এগোতেই একটা গাড়ির আওয়াজ শুনে আমরা সবাই পিছনে তাকালাম। দেখি আমার বাড়ির সাথেই কিছুটা দূরেই এক ভদ্রলোক সে অ্যাক্সিডেন্ট করে। তাকে চিনতে পেরে আমরা সবাই দৌড়ে যাই এবং তাকে তাড়াতাড়ি গাড়িতে করে নিয়ে হসপিটালে যাই। তাকে নিয়ে হসপিটালে গিয়ে আমরা তাকে ট্রিটমেন্ট করার জন্য হসপিটালে ভর্তি করি। ডাক্তার আসে এবং বিভিন্ন ট্রিটমেন্ট তার চলতে থাকে। আমরা এর ফাঁকি দিয়ে তার ফ্যামিলিকে ইনফর্ম করি যে তার স্বামী অ্যাক্সিডেন্ট করেছে। তারা সবাই আসার সময় আমাদের 4 জনের জন্য ভাত নিয়ে আসে। তারা আস্তে আস্তে প্রায় রাত 11টার মতো বেজে যায়। তারা এসেই আমাদেরকে টিফিন কাটি পার্টি দিয়ে বলল যে বাবা, তোমরা ভাত খেয়ে নাও, অনেক সময় হয়ে গেছে, তোমরা এখনো খাওনি। আর দেশগ্রাম এমন একটা জায়গা, যে জায়গার 10টা বা 9টা 10টা হলেই দেশগ্রামের জন্য অনেকটা গভীর রাত হয়ে যায়। আর যখনকার কথা বলছি, তখনকার সময়ে দেশগ্রামে এতটাও রাত অবধি কেউ জাগে না। তো আমরা সবাই খাওয়া দাওয়া করার পর বললাম যে আজকে তো অনেক রাত হয়ে গেছে আর আপনারা চলে আসছেন, আমরা যার যার বাসায় চলে যাই, আজকে আমরা সকালে আবার আসব। তখন তারা বলল আচ্ছা আচ্ছা যাও, তোমাদের ভাড়া আছে? তখন বললাম যে হ্যাঁ, আমাদের কাছে ভাড়া আছে। এটা বলে আমরা 4 জন বেরিয়ে পড়ি। আমরা 4 জন আর ওই দিন গাড়ি দিয়ে যেতে পারি না বাড়িতে, কারণ হচ্ছে আমরা ওই দিন রাতে কোনো গাড়ি পাইনি, কোনো গাড়ি চলাচল করছিল না সে রাতে। আমরা ওইখান থেকে খাওয়া দাওয়া করে বের হতে হতে প্রায় 12টার কাছাকাছি, 11:40 এরকম হবে। আমরা সবাই হাঁটতে শুরু করি। আমরা হাঁটতে হাঁটতে 2 জন তাদের বাড়ির দিকে চলে যায় আর আমরা 2 জন যেতে থাকি আমাদের বাড়ির দিকে।
তবে আমার সাথে যে বন্ধুটা আছে তার বাড়িটা আগে পড়ে, তারপরে আমার বাড়ি পড়ে। তবে সে যখন একটু সামনে যেতেই সে তার বাড়িতে চলে যায়, তখন আমি পুরো একা হয়ে যাই। একা একা হেঁটে যাব কি করে সেটাই ভাবছিলাম, কারণ আমার বাড়িতে যেতে দুটি কবরস্থান পড়ে, আর পরে ছোট্ট একটি বাঁশঝাড়। আমি সেটা ভাবতে ভাবতেই কেমন যেন আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে পড়ছিল, গাটা কেমন যেন শিউরে উঠছিল। তারপরেও কি করব, বাড়িতে তো যেতেই হবে। এক মনে ভাবছিলাম যে ওই বন্ধুর বাসায় থেকে যাব, আবার বললাম না না, এত রাতে আরেকজনের বাসায় যাওয়াটা ঠিক হবে না, নিজ বাড়িতেই যাই, কারণ বাবা মাও তো চিন্তা করছে। সেটা ভেবেই সোজা বাড়ির দিকে রওনা দিই। নিজের আনমনেই হাঁটতে থাকি বাড়ির দিকে। যখন কিছু দূর গেলাম তখন মনে হলো কে যেন আমার পিছন থেকে ডাক দিল আমার নাম ধরে। আমি পিছনে আর তাকালাম না। মনে করলাম যে আমার হয়তোবা মনের ভুল, কারণ এইসব ভাবছি, হয়তোবা সেই কারণেই আমি কারো আওয়াজ শুনতে পেলাম। কয়েক কদম যাওয়ার পরে ঠিক স্পষ্টভাবে শুনতে পেলাম কে যেন আমার নাম ধরে ডাক দিল। আমি ডাকটা শুনে পিছনে তাকিয়ে দেখি কেউ নেই। তখনই আমার মধ্যে কেমন যেন আতঙ্ক সৃষ্টি হলো। আমি এরপরেই হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে যখন প্রথম কবরস্থানের সামনে যাই, ঠিক তখনই সেই কবরস্থানটা আবার বাউন্ডারি দেয়া ছিল, ইটের বাউন্ডারি দেয়া। যখন এই গেটের বরাবর গেলাম কবরস্থানের, সেই গেটের ভিতর থেকেই, সে কবরস্থানের ভিতর থেকেই তিনটি শিয়াল আমার সামনে দিয়ে দৌড় দিল। আমি কিছুটা ভয় পেলেও ভাবতে লাগলাম যে এটা তো স্বাভাবিক, শিয়াল যেতেই পারে, যেহেতু কবরস্থানে শিয়াল থাকাটা স্বাভাবিক। এটা ভেবেই একটু সামনেই যখন পা বাড়াবো তখনই একটা কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমি ভয় পেয়ে গেলাম আর ভাবতে লাগলাম যে কে কান্না করছে এত রাতে। একটা বাচ্চার কণ্ঠ পেলাম। আমি ঠিক আওয়াজটা লক্ষ্য করে বুঝতে পারলাম যে কবরস্থানের মধ্য থেকেই ওই আওয়াজটা আসছে। আমি গেট দিয়েই ভয়ে ভয়ে কবরস্থানে ঢুকতেই দেখি একটা কবরের পাশে একটা বাচ্চা মেয়ে বসে আছে। মেয়েটার বয়স হবে আনুমানিক 6 থেকে 7 বছর। মেয়েটার পরনে ছিল গোল ফরক। আমি মেয়েটার সামনে যাই, গিয়ে মেয়েটার সামনে বসে মেয়েটাকে বলতে থাকি যে মা, তুমি কে? তুমি কেন এখানে কান্না করছো? মামুনি, তোমার বাড়ি কোথায়? মেয়েটা এতটাই কান্না করছিল যে সে কোনো কিছুই বলতে পারছিল না। আমি তাকে আবারও জিজ্ঞাসা করি যে মামুনি, তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? তুমি এত রাতে এখানে কি করছো? সে কান্নার স্বরে বলতে লাগলো যে আমার মা মারা গেছে। এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ নেই, এর জন্য আমি এখানেই বসে আছি। তখন তাকে, তার কান্না থামিয়ে তাকে কোনো রকম ঠান্ডা করে তার হাতটি ধরে হাঁটতে লাগলাম। আমি তখন মনে মনে ভেবে নিলাম যে মেয়েটিকে আমার বাড়িতে নিয়ে যাবো এবং তাকে আমার সাথেই রেখে দেব। আর তাকে মামুনি আর বললাম না, কারণ আমার কোনো ছোট বোন নেই। আমি ভেবেছিলাম যে ওই মেয়েটাকে আজকে থেকে আমার বোন বানিয়ে নেব। সে মেয়েটির হাত যখন ধরি তখনই আমি একটা ফিল করতে থাকি যে মেয়েটার হাত কেমন যেন অদ্ভুত লাগছিল আমার কাছে। মনে হচ্ছিল আমি কোনো কিছু ধরে রাখিনি, এমনিতেই খালি হাত আমি মুঠ করে রেখেছি। তারপর ভাবলাম যে না, এটা তো ছোট মেয়ে, হয়তোবা তার কোনো ওজন নেই, এমনটা হতেই পারে। সেটা ভেবে মেয়েটিকে নিয়ে আমি হাঁটতে থাকি। তাকে নিয়ে হাঁটতে হাঁটতে যখন ওই
বাঁশঝাড়ের কাছাকাছি আসি, তখনই একটি বাঁশ আমার সামনেই পড়ে যায়। মটমট করে শব্দ করতে করতে বাঁশটি আমার সামনে যখন পড়লো, আমি প্রচন্ড আতঙ্কিত হয়ে যাই এবং ভয় পেয়ে চিৎকার করে উঠি আর মেয়েটির হাত থেকে আমার হাতটা সরিয়ে ফেলি। আমি চিৎকার করে দিয়ে আমি আবার ভাবলাম যে হয়তোবা মেয়েটি ভয় পেয়েছে, এই ভেবে মেয়েটির হাত ধরতে গিয়ে তার হাত পাচ্ছিলাম না। যখন আমি আমার সাইডে তাকালাম, তখন দেখলাম ওই মেয়েটি আর আমার পাশে নেই। সেটা দেখার সাথে সাথে আমার পুরো শরীর ঘামতে লাগলো এবং ভাবতে থাকলাম যে মেয়েটি কোথায় উধাও হয়ে গেল। এখনই তো আমার পাশেই ছিল মেয়েটি, মেয়েটি তো আমার সাথেই হাঁটছিল। তখন ভাবলাম যে আমার সাথে কি তবে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে বা ভয়ঙ্কর কিছু ঘটবে। আমি এটা ভাবতে ভাবতেই এগোতে চাইতেও এগোলাম না, কারণ ভাবলাম যদি বাঁশটা ডিঙিয়ে আমি যাওয়ার চেষ্টা করি তাহলে ওই বাঁশটা সোজা উপরে উঠে যাবে আমাকে নিয়ে। তখন আমি ওই বাঁশঝাড়ের মাথা থেকে নামতে পারবো না, আর তখনই হয়তোবা আমার মৃত্যু হতে পারে। এটা ভেবে আমি পিছনে যখন এক পা বাড়ালাম, তখনই আবার সোজা ওই বাঁশটা যেভাবে সোজা হয়েছিল ঠিক সেইভাবে সোজা হয়ে যায়। যখন বাঁশটি সোজা হয়ে যায়, আমি তখনই সূরা পড়তে পড়তে একটি দৌড় দিই। আমি দৌড় দিয়ে সামনের কবরস্থানের দিকে যেতেই আমি সামনে তাকিয়ে দেখি যে ওই অদ্ভুত মেয়েটি আবারও আমার সামনে কান্না করছে দাঁড়িয়ে। মেয়েটির সামনে যেতেই আমি মেয়েটির হাত ধরে বললাম যে, এই মেয়ে, তুমি কেন কান্না করছো? তুমি ওইখানে ওইভাবে উধাও হয়ে কোথায় গিয়েছিলে? আমি এমন ভাবে কথা বলছিলাম যে আমার কথাগুলো ভয়ে বেজে বেজে যাচ্ছিল। মেয়েটি আমাকে উত্তর দিল যে আমি কোথাও যাইনি, আমি তো আপনার সাথেই ছিলাম। আমি তখন কেমন যেন ভয়ে মেয়েটির হাতটি যখন ছেড়ে দিলাম, তখনই মেয়েটি আমার দিকে এমন ভাবে অদ্ভুত রকমে তাকিয়ে রইল যে মেয়েটির চোখ লাল হয়ে জ্বলজ্বল করছিল, আর মেয়েটির হাতের নখগুলো এতটাই তীব্র হয়ে বড় হচ্ছিল যে আমি খুব ভয় পেয়ে যাই। তখনই তার পায়ের দিকে লক্ষ্য করি যে তার পা দুটো উল্টো ছিল, আর সেটাই দেখার সাথে সাথে আমি ভয় পেয়ে চিৎকার করে দৌড়তে থাকি। দৌড়তে দৌড়তে বাড়ির উঠোনে গিয়ে চিৎকার করে আমি সেন্সলেস হয়ে পড়ি। আমার চিৎকার শুনে ঘরের সবাই বের হয়ে আমাকে উঠিয়ে উঠানে নিয়ে যায় এবং তারা আমার জ্ঞান ফেরায়। তার জ্ঞান ফেরাতে আমি চোখ মেলে দেখি আমার মা বাবা আমার পাশে, আমার ভাই। একটু পরে ফজরের আজান দেয়। আমি কিভাবে ওই 12টা থেকে 5 ঘন্টা ওইখানে আমার কেটে গেছে আমি কিছুই বুঝতে পারিনি। বলতে না বলতেই আমার বাবা মা আমাকে মাথায় পানি দিয়ে আমাকে ঘরে শুইয়ে রাখে। ফজরের আজানের পর, নামাজের পর তারা আমাকে নিয়ে ওই ইমাম সাহেবের কাছে যায়। ইমাম সাহেবের কাছে যেতেই আমি কিছুটা স্বস্তি বোধ করছিলাম, কেমন যেন অদ্ভুত রকমের ভালো লাগছিল। সেই ইমাম সাহেব আমাকে ঝাড়ফুঁক করার পর আমি নিজেকে কিছুটা বেটার ফিল করি। তো সেই দিনের পর থেকেই আমি ওই বাচ্চা মেয়েটাকে কখনো দেখিনি, আর ওই কবরস্থানের পথ দিয়ে আর কখনোই আমি যাতায়াত করিনি। তো এই ছিল আপনাদের কাছে পাঠানো আমার প্রথম ঘটনা। অসংখ্য ধন্যবাদ সাজ্জাদ ভাই আপনাকে, আপনি এত সুন্দর করে আপনার জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনাটি শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের নিয়মিত লিসেনার্স হওয়ার জন্য
এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। এইভাবেই আমাদের লিসেনার্স ভাইরা যদি আমাদেরকে তাদের জীবনের সাথে ঘটে যাওয়া এবং তাদের ফ্যামিলির সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলি শেয়ার করে, অবশ্যই অবশ্যই আমাদের কাছে অনেকটাই ভালো লাগবে এবং আমরা আরো উৎসাহিত হয়ে আরো আপনাদেরকে নিত্য নতুন ভৌতিক ঘটনাগুলি আপনাদের সাথে শেয়ার করতে পারব। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকে যে মূল ঘটনাটি, যে ঘটনাটি ঘটে গেছে আমার বাড়ির পাশে বড় ভাইয়ের সাথে, সেই ঘটনাটি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তার নাম বকুল ভাই। সে পেশাগত রাজমিস্ত্রি। সে অত্যন্ত ভালো একটি মনের মানুষ। তার কোনো তুলনাই হয় না। তার ব্যবহার এতটা ভালো, সে কখনো কারোর সাথে মুখ কালো করে কথা বলেনি। তার 3টি সন্তান, 2টি মেয়ে আর একটি ছেলে। সে কখনোই মাছ মারতো না বা তার ধারে কাছেও যেত না। সে তার ফ্যামিলি, তার ওয়াইফ কতবার বলেছে যে আমাদের বাড়ির পাশে তো বড় বিল আছে, সেখানে গিয়ে তো মাছ মেরে আনতে পারিস, যেদিন বাড়িতে থাকিস সেদিন খাবারের জোগাড়টা তো হয়ে যেতে পারে। সে তারপরেও কখনো মাছ মারতে আসতো না। কিন্তু কেন জানি তার একদিন হঠাৎ করে মাছ মারার খুব ইচ্ছে জাগলো। সেই দিনটা ছিল 2024 জুন মাসের 30 তারিখ। সে সেদিন নিজেও বলতে পারে না কেন জানি তার খুব ইচ্ছে করছিল মাছ মারতে। সে একটি বড়শি নিয়ে মাছ মারতে আসে। সে যখন বিলের পাড়ে বড়শি নিয়ে মাছ মারতে থাকে, সে অনেকগুলোই মাছ মারে। মাছ মারার পর তার কেন জানি মনে হলো তাকে কেউ ডাক দিল। সে এই ডাক শুনে সে পিছনে তাকাতেই তার এক পরিচিত তাকে ডাকতে লাগলো। সে তার ডাক শুনে তার সাথে কথা বলতে বলতে সে মাছগুলো রেখেই বাড়ির দিকে চলে যায়। তার খেয়াল ছিল না যে সে অনেকগুলো মাছ মেরেছিল। সে কথা বলতে বলতে যখন তার সাথে বাড়ির দিকে রওনা দিল, সে বাড়ির কাছাকাছি গিয়ে গোসল করলো, খাওয়া দাওয়া করলো। তারপরে কেন জানি এক কথার তালে পড়ে তার মনে হলো যে সে বিলের পাড়ে মাছগুলো রেখে গেছে। সেটা ভাবতে ভাবতে সে আবার বাড়ি থেকে রওনা হলো এই মাছগুলো নেয়ার জন্য। সেই মাছগুলো নিতে এসে সে দেখলো যে তার মাছ অনেকগুলো মাছ। সে এখন খুঁজতেছে যে মাছগুলো নেয়ার জন্য একটি ব্যাগ প্রয়োজন। তো সে আবারও রাস্তার কিনারে গিয়ে একটি ব্যাগ দোকান থেকে নিয়ে সে এসে মাছগুলো নিয়ে যখনই সে উঠতে যাবে এবং হাঁটতে থাকবে, তখনই কে যেন একজন তাকে ঘাড়ে ধরে কাদাতে লুটিয়ে পড়ল। সেই দৃশ্যটা দেখেছিল 2টি মানুষ। যে একজন খুব শক্তিশালী ব্যক্তি সে লোকটাকে কাদাতে জাতা দিয়ে ধরেছে। তারা দেখেই দৌড়ে সে লোকটির কাছে আসতেছিল আর চিৎকার করতে থাকলো যে কে আছো, এই লোকটিকে বাঁচাও। তারা দূর থেকেই চিনতে পারলো যেটা আমাদের এলাকারই বকুল ভাই। সে বকুল ভাই প্রাণপণ চেষ্টা করছিল যে সে নিজেকে বাঁচানোর জন্য, তবে তাকে এমন ভাবে কাদার মধ্যে জাতা দিয়ে ধরেছিল যে সে কোনোভাবে উঠতে পারছিল না। সে যতবারই উঠছিল ততবারই জাতা দিয়ে ধরছিল তাকে। আর ওই 2টি লোক দৌড়ে আসতে আসতে যে লোকটি বকুল ভাইয়ের ঘাড়ে জাতা দিয়ে ধরেছিল সে হঠাৎ করে গায়েব হয়ে যায়। সে অদৃশ্য হয়ে যায়। সেই সময়টা ছিল ভর দুপুর বেলা। তারা দুজন এসে সে কাদা থেকে বকুল ভাইকে অনেক ওঠানোর চেষ্টা করলো। তারা কোনোভাবেই বকুল ভাইকে ওঠাতে পারছিল না। তাদের মধ্য থেকে একজন দৌড়ে গিয়ে রাস্তা থেকে আরো 2জনকে ডেকে আনলো। তারা এসে দেখে এটা আমাদের এলাকার বকুল।
তারা চিৎকার করে ওঠে এবং তারা 4 জন মিলে প্রাণপণ চেষ্টা করে তাকে কাদা থেকে উঠিয়ে তার মুখ ধুয়ে তারা শিওর হয় যে না, এইটাই তো সেই বকুল। তারা ভাবতে লাগলো যে বকুল তো কখনোই এই বিলে মাছ মারতে আসে না, তো আজকে কেন আসলো সে। আসলে আমাদের এই বিলের নাম বাস্কবিলা। কিশোরগঞ্জে অবস্থিত মুকশেদপুর গ্রামের এই বাক্সবিলার অনেক ইতিহাস আছে। তো তারা তাকে নিয়ে বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে তার স্বজনরা, তার ফ্যামিলির মানুষরা দেখে চিৎকার করে হাউমাউ করে কান্না করতে থাকে এবং তাকে নিয়ে সদর হাসপাতালে যায়। তবে এমন করুণ পরিণতি ছিল যে তার সদর হাসপাতালেও তাকে রাখলো না। তাকে নিয়ে প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজে নিয়ে তাকে ভর্তি করা হয় করিমগঞ্জে। সে সেখানে আইসিইউতে প্রায় 3 দিন থাকার পর সে গতকাল 3 তারিখ তার মৃত্যু হয়। তাকে যখন গোসল করানো হচ্ছিল তখন যারা গোসল করাচ্ছিল তারা দেখতে পেল তার ঘাড়ে এবং পিঠে বড় বড় হাতের লম্বা লম্বা আঙুলের ছাপ। তাদের আর বুঝতে বাকি রইল না যে কোন জিনিসের কারণে তার আজকে প্রাণ গেছে। এই মাছটাই তার জীবনটাকে কেড়ে নিল। আর আর এই মাছ এমনটাই অদ্ভুত এক জিনিস যা মানুষের প্রাণও নিয়ে নেয়। মাছের সাথে অনেক ধরনের পিশাচ বা অনেক ধরনের প্যারানরমাল জিনিস থেকে থাকে, আমরা যা কখনোই দেখি না। তবে আমরা বিশ্বাস করি বা নাই করি, আমাদের মাঝে, আমাদের সাথে, আমাদের আশেপাশে এমন অহরহর অনেক ঘটনাই ঘটে যাচ্ছে যা আমাদেরকে প্রতিনিয়তই ভাবাচ্ছে। তো প্রিয় লিসেনার্স, আজকের মতো এ পর্যন্তই আমাদের এপিসোড। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। সবাইকে আজকের মতো বিদায় জানিয়ে আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।